নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম একটা কথা, যে আমাদের সেনাপ্রধান, পরশুদিন বোধহয়, আমাদের সেনাপ্রধান, আপনাদের যে সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, তার কাজকর্ম দেখে তাকে প্রচন্ড ধমকেছিলেন। ধমকিয়ে বলেছিলেন যে আপনি যেখানেই লুকিয়ে থাকুন, যেখানেই থাকুন, ভারতে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় লাগবে না। আপনি যা করে বেড়াচ্ছেন সেগুলো আপনি শোধরান। এটাকে সাবধান বাণী নয়, এটাকে হুঁশিয়ারি মনে করবেন। এরপরে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমার সাম্প্রতিককালে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো আমি তারপরেতে হঠাৎ আমার মনে পড়লো, তাই আমি ঝটপট এই খবরটা করতে এলাম। খুব মজাদার খবর। খবরটা হচ্ছে যে যখন এই গত পরশুদিনকে যখন ব্যাপক মারপিট টারপিট হচ্ছে, সেনাপ্রধান ধমক খাওয়ার পর একদম বাহিনী নিয়ে গিয়ে একেবারে যত জামাতে যত লোকজন আছে তাদেরকে ধরে পিটিয়ে পিটিয়ে তাদেরকে একেবারে ধোলাই দেওয়া, তারপরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা, তারপরে অর্থ উদ্ধার করা, এই সমস্ত যা না বিএনপি ধরেছে তার 4 গুণ জামাত ধরেছে, 6 গুণ জামাত ধরেছে, জামাত গেছে চোটে। এবার তো দু নৌকায় যারা পা রেখে চলে তাদের বিপদ সব থেকে বেশি হয়। এখন জামাত যদি টিকতে না দেয়, তাই তিনি তো হৃদয়ে জামাত বহন করেন, কিন্তু এখন বাঁচারা তো বাঁচার লড়াই। উনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভারতবর্ষ ছেড়ে দেবে না, ফলে ওনার অবস্থা সঙ্গীন হবে। এক তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়বেন না, দ্বিতীয় হচ্ছে ভারতের সেনাপ্রধান বা সেনা বাহিনীর কেউ তাকে ছেড়ে কথা বলবে না। তখন উনি করেন কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা ফোন করেন। প্রথম ফোনটা শেখ হাসিনা ধরেননি, দ্বিতীয় ফোনটা ধরেননি, তৃতীয় ফোনটা ধরে শেখ হাসিনা বলেন, কি বলবা বলো, কি বলবা বলো। তখন উনি আমতা আমতা করে বললেন যে স্যার, আমি একটা মানে ভুল এবং শঙ্কার মধ্যে ছিলাম, কিছুটা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে, কিছুটা আমায় করিয়ে নেওয়া হয়েছে, আমি খুব চাপে ছিলাম, আমি যেটা করেছি সেটা কিন্তু আমি তার জন্য আমি দুঃখিত, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। তখন শেখ হাসিনা তাকে বলেন যে নানান লোকের নানান রকম মতামত, বিরূপ মতামত আপনার সম্পর্কে দেওয়া সত্ত্বেও তোমার প্রতি আমি আস্থা রেখে তোমাকে আমি সেনা প্রদান করেছিলাম। তার বদলে তুমি আমায় যা পুরস্কার দিয়েছো, জীবনে আমার সামনে আসবে না, আমার মুখ দেখাইবা না, আমারে জীবনে মুখ দেখাইবা না। তখন ওয়াকার অত্যন্ত কাকুতি মিনতি করেন যে না, আপনি জানেন না, এখানে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমি যদি তখন সেই সময় তাল মিলিয়ে না চলতাম তাহলে পরে আমার উপরে তো একটা বড় আঘাত আসতো, ওই কারণে আমি আপনাকে বার করে দিয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী বলেন যে আপনি যে কথা বলছেন, তুমি যে কথা বলছো না, সেগুলো আগে হলে আমি বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি সব জেনে গিয়েছি যে আমাকে খুন করাই ছিল তোমার প্রথম উদ্দেশ্য। তুমি জামাতের হয়ে কাজ করছিলে, আমাকে মানুষ ঠিক কথা বলেছিল, আমি মানুষের কথা মানিনি, তার জন্য আজকে আমার এই হাল। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী, তোমার প্রাপ্য শাস্তি তুমি পাবা। যেটা উনি আক্ষরিক অর্থে বলেছেন, তোমার প্রাপ্য শাস্তি তুমি পাবা, তোমারে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এদিকে আজকে যেটা খবর পেলাম একটু আগে, যার জন্য ভিডিওটা আমি আরো তাড়াতাড়ি করতে বসলাম, কারণ খবর সঙ্গে সঙ্গে না করলে প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। ওই খবর আগে খবরটার সঙ্গে এই খবরটা জুড়ে দিয়ে আমি এখন করছি। আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে এখন, ওই আপনার 6G আর কি নেটওয়ার্ক হচ্ছে,
তার জন্য আমাদের এই সমস্ত আমি ভিডিওগুলো সমস্ত সিমে আপলোড করছি, এই আপলোড হতে গিয়ে আমার প্রচুর সময় চলে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করতে গিয়ে 4 ঘন্টা সময় চলে যাচ্ছে। ওই যে 6:30টায় যে ভিডিওটা আমি ছেড়েছি, সেটা আমি ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম হচ্ছে 1টার সময়, আলটিমেটলি সেটা 5:30টার সময় ভিডিওটা আপলোড হয়েছে। এই ভিডিওটাকে আমি এখন যেটা আপনারা দেখছেন, সেই ভিডিওটা আমি 6টার সময় আমি আপলোডে বসিয়েছি, কারণ আমার এখানে নেটওয়ার্কের কাজ হচ্ছে। নেটওয়ার্কে সবে ফ্ল্যাটের নিচের দিকে ঢুকেছে, কখন ওপরে আসবে তা আমি জানি না, আজকে হবে কিনা তাও জানি না। সুতরাং এই সিমের ওপরে ভরসা করে করতে হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ঘুরতে 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 সে উঠছে। তো যে খবরটা পেলাম, সেই খবরটা প্রাসঙ্গিকতা হারিয়ে যাবে বলে তো আমি ওই জন্য বসলাম। সেটা যে সম্ভবত কোন একজন বিএনপি নেতা যিনি জিতেছেন, তিনি আওয়ামী লীগের একটা অফিস খুলে দিয়েছেন। কারণ ভারত তারেক রহমানকে বলেছিল দৃশ্যত কিছু করে দেখাতে হবে, ওই করছি করবো হ্যান ত্যান এসব বললে চলবে না, দৃশ্যত কিছু করে দেখাতে হবে। তার মানে কি আমরা ধরে নেব এটা যে তারেক রহমান একটা বার্তা দিতে চাইলেন ভারতকে, এবং তারপরে এবার যদি আস্তে আস্তে সমস্ত জেলে যারা বন্দী আছে তারা যদি একজন একজন করে মুক্ত হন উনি শপথ নেওয়ার পরে, তার আগে তো বেশি কিছু করতে পারবেন না। দলীয় কার্যালয় উনি খুলে দিয়েছেন, সেটা তো সরকারের বাইরে, কিন্তু মুক্তি দেওয়ার ব্যাপারটা তো সরকারের মধ্যে ঢোকার পর, তিনি শপথ নেওয়ার পর। তো এই শপথটা নেওয়ার পর উনি কি করেন সেদিকে কিন্তু ক্লোজলি মনিটর করছে ভারতবর্ষ। এখন যতক্ষণ না শপথ নিয়ে তিনি গদিতে বসছেন ততক্ষণ পর্যন্ত তো কিছু হবে না। তাই এখন যেটা দিয়ে উনি বার্তাটা প্রথম পাঠালেন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সদর কার্যালয় একটা আওয়ামী লীগের খুলে দিয়ে, আবার দেখবেন ধীরে 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 আওয়ামী লীগের সমস্ত কার্যালয়গুলো খুলতে শুরু করেছে। তার মানে এটা ভারতের প্রতি একটা বার্তা যে আমি ভারতের সঙ্গে আছি, ভারতের সঙ্গেই আমি থাকতে চাই। ওই দিল্লি না পিন্ডি ওই চটকে দিয়েছে, পিন্ডি চটকে দিয়েছে তারেক রহমান। তারেক রহমান বিদেশে থেকে এতটুকু বুদ্ধি হয়তো হয়েছে যে যদি রাষ্ট্র চালাতে হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রকে চটিয়ে তিনি রাষ্ট্র চালাতে পারবেন না। ফলে এখন তিনি অনেকটা নিজেকে শোধরাবার চেষ্টা করছেন। এখন কতটা শুধরেছেন কতটা শোধরাননি সেটা তো ভবিষ্যৎ বলবে। আমি আগামী ব্যাপারে কোনো মন্তব্য করব না। যেটা উনি করেছেন আমি সেটার উপরে আপনাদেরকে বললাম, এইটা হচ্ছে ঘটনা। তবে তারেক রহমান কি বলে শেখ হাসিনা যে ধমক ওয়াকারকে দিয়েছে, সেই ধমকের পর ওয়াকারের আর কখনো মানে এ হবে না, সাহস হবে না দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে ফোন করার। কারণ প্রধানমন্ত্রী ফোনটা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করতে চাই না। এইটার জন্য জানানোর জন্যই আপনার কাছে আসা, সঙ্গে এই খবরটা দিয়ে দিলাম। এবার যখন আপলোড করা হবে হয়ে যাবে তখন আমি এটা ছেড়ে দেবো। টাইমের একটু এদিক ওদিক হতে পারে, কারণ এটা সিমের উপর নির্ভর করছে, সিমে আপলোড হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।